হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাতটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে অন্য ধর্মের ধর্মীয় নেতারা নন, সরস্বতী পুজো বন্ধ করতে চান মমতা নিজেই। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলে পরিচিত কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সাব্বিরের বিরুদ্ধে। সশস্ত্র পুলিশের পাহারায় সেখানে সরস্বতী পুজো আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল। আর তারই মধ্যে শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি কোনো ধর্মীয় নেতা নন, সরস্বতী পুজো বন্ধ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কলকাতা পুরসভার পাশে আদালতের অনুমতিতে সভা করেন শুভেন্দুবাবু। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিস চালাচ্ছে কারণ তার 30 থেকে 32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। বাকি গরিব হিন্দুদের কোথাও শওকত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না, কোথাও 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য রাজ্যের 70% হিন্দুর প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। সিপিএমের সরকারও কখনো তাদের সময় এইসব জিনিস করেনি। এরপরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, এখানে অন্য ধর্মের যে ধর্মীয় নেতারা রয়েছেন তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রীরামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া যাবে না। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, এক ধাক্কায় এই সমস্ত জিনিসের দাম কমে গেল। জানেন তালিকায় কি কি আছে? তো মোবাইল ফোন, মোবাইল এবং গাড়ির ব্যাটারি, এলসিডি, এলইডি টিভি সহ একাধিক জিনিসের দাম কমলো বাজেটে। অষ্টমবারের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, যেখানে প্রত্যাশা মতোই একাধিক ছাড়ের ঘোষণা করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলো শুল্কে। এক নজরে দেখে নিন কি কি জিনিসের দাম কমলো। যে সমস্ত জিনিস সস্তা হলো সেগুলোর মধ্যে রয়েছে টিভি, মোবাইল, ইলেকট্রিক কার, ইভি ব্যাটারি, ক্যান্সারের ওষুধ এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ সস্তা হয়েছে। সস্তা হয়েছে মেডিকেল সার্জিক্যাল সরঞ্জাম, চামড়ার জিনিস, দেশে তৈরি পোশাক, জাহাজ নির্মাণ সামগ্রী। যে সমস্ত প্রোডাক্ট থেকে শুল্ক উঠে গেল তার মধ্যে রয়েছে দুরারোগ্য ব্যাধি। এখন ক্যান্সার চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় বাজেটে বড় ঘোষণা নির্মলা সীতারমণের। 36টি ক্যান্সারের ওষুধ থেকে পুরোপুরি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে এই দিনে। ফলে এই সমস্ত ওষুধের দাম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে এই দিনের নির্মলার বাজেটে। এক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেলের গাড়ির দাম কমবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ভারতের মাটিতে ব্যাটারি শিল্প তৈরি ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। এবার দেখে নিন কি কি জিনিসের দাম বাড়লো, যার মধ্যে রয়েছে প্রিমিয়াম টিভি, প্যানেল ডিসপ্লে, বিদেশি মোটর সাইকেল এবং ইন্টারেক্টিভ ফ্ল্যাট। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, ভোট বলেই বাজেটে শুধুই বিহার, বাংলার বঞ্চনার কথা তুলে সরব অভিষেক। তো বিহারে নির্বাচন রয়েছে, তাই বিহারকে পাখির চোখ করেই বাজেট পেশ করা হয়েছে। নির্মলার বাজেট পেশ শেষ হতে না হতেই ক্ষোভ উগড়ে দিলেন এই ভাষাতেই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ করলেন বিজেপির বিরুদ্ধে। তার পরিষ্কার দাবি, দিল্লিতে বাংলা থেকে যতই বিজেপি সাংসদ যাক, বঞ্চনার খেলা চলছেই। আর সব দেখেও চুপ বাংলার বিজেপি সাংসদরা। কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন অভিষেক। বাজেট নিয়ে যে খুব বেশি কিছু আশা নেই তা বলেছিলেন। এবার বাজেট পেশের পরেও উগরে দিলেন ক্ষোভ। তার কথাই, বাংলা থেকে যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সংসদ, তারপরেও বাংলাকে কিছু দেওয়া হলো না। এটার পরেও ওই সাংসদরা কোনো প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। এবছর যেহেতু বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ করে, সাধারণ গরিব মানুষের জন্য কিছু করে না। যদিও বিজেপি বলছে পুরোটাই সাধারণ মানুষের কথা ভেবে করা হয়েছে এই বাজেট, সাধারণ মানুষের
বাজেট স্পষ্ট দাবি বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে বলে মত তাঁর খোঁজ দিয়েছেন। তৃণমূলকেও কটাক্ষের সুরেই বলেছেন, আপনারা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে আশা করছেন বিজেপি প্রকল্প দেবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে, বিস্ফোরক মদন মিত্র। তো দলের একাংশকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। দলীয় পদ নিয়েও এই টাকার খেলা চলছে বলে অভিযোগ কামারহাটির বিধায়কের। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুরেই মন্ত্রীদের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র। বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে, তৃণমূলের টাকা ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু এবার খোদ মদন মিত্র যা বললেন তা বিস্ফোরক। তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন পরিবহন মন্ত্রী বলছেন, দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না, রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি, তা এখন আমার পদ চাই। তা আমি বললাম, ভাই আমায় একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা, যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এফআইআর করা যায় না, কারণ এর মধ্যে এর কোনো ডকুমেন্টস নেই। শুধুই মন্ত্রী পদের জন্যই নয়, তৃণমূলে সাংগঠনিক পদের নেপথ্যেও সেই টাকার খেলাই চলছে বলে অকপটে জানিয়েছেন মদন মিত্র। তাঁর কথাই একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেল ধরুন, ডালহৌসি এলাকার অমুক সেল, তার প্রেসিডেন্টই হওয়ার জন্য 10 লাখ উঠে যাচ্ছে। তো ভালো বিনিয়োগ তো। সম্প্রতি এবিপি আনন্দে তৃণমূলের মন্ত্রীদের একাংশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার থেকে বহু ধাপ এগিয়ে গেলেন মদন মিত্র। তাঁর অভিযোগ, এমন মন্ত্রী আছেন যারা মানে ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই মানে ভালোই আছে, বেশ দুধে ভাতে, ঠিক সময় এসে নামছে, চকচকে জুতো পরে ভালো আছে। এইটা আমি বুঝে গেছি। এতদিন রাজনীতি করার পর সব বাবা মা ধৃতরাষ্ট্র গান্ধারী, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ফিরহাদের গ্রেপ্তারির দাবিতে বিধানসভা উত্তারের ডাক শুভেন্দুর। তো কলকাতার নতুন আতঙ্কের নাম হেলে পড়া বাড়ি। বছরের শুরুতেই বাঘা যতীনে ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়া থেকে যে অধ্যায়ের সূচনা হয়েছে তাতে সংযোজিত হয়েছে বাগুইআটি, ট্যাংরা, সল্টলেক, তপসিয়া সহ একাধিক জায়গার নাম। শহরের বুকে একাধিক হেলে পড়া বাড়ির হদিশ মিলেছে। তা নিয়ে আগেই মেয়রকে হেলে পড়া হাকিম বলে কটাক্ষ করেছিলেন। এবার তার গ্রেপ্তারির দাবি তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা উত্তাল করারও দাবি তোলেন তিনি। কলকাতা পৌর নিগমের কর্মসূচিতে বললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি, ঐতিহ্যের বাড়ি, রাজবাড়ি, রবি ঠাকুরের বাড়ি, এই প্রথমবার কলকাতা মহানগরীর ছাপ্পা মেরে চেতরা থেকে জেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল জনাব ফিরহাদ হাকিম একটা নতুন সংযোজন করেছেন, হেলে পড়া বাড়ি, নতুন সংযোজিত বাড়ি। শুভেন্দু পরিসংখ্যান দিয়ে জানান, কেএমডিএ এলাকাতে যেভাবে বেআইনি বিল্ডিং হয়েছে, যেভাবে ফ্ল্যাট অনুমোদিত হয়েছে, যেভাবে অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়েছে, ট্যাক্স চালু করা হয়েছে, তার প্রতিবাদ করার সময় এসেছে। তিনি বলেছেন, একাধিক জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। আমি আদালতকে আবেদন জানাবো এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য। শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ি প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয়, যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সেটা বিপজ্জনক নয়। কলকাতায় এইরকম অনেক বাড়ি রয়েছে একটু হেলে গিয়েছে। সেই প্রসঙ্গ উত্থাপন করেই মুখ্যমন্ত্রী এবং মেয়রকে খোঁচা দিয়ে শুভেন্দু বললেন, লক্ষ লক্ষ মানুষের জীবন গচ্ছিত অর্থ জড়িত। প্রধানমন্ত্রী যেখানে 5 কোটি মানুষকে বাড়ির ছাদ দিয়েছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম মাথার ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত করেছেন। 5,000-এর বেশি জলাশয় ভরিয়ে অবৈধ নির্মাণ হয়েছে। শুভেন্দু জানিয়ে রাখেন, ফিরহাদ হাকিমের গ্রেপ্তার আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিধানসভা উত্তাল করবে বিজেপি। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ওনাকে বসিয়ে আইন শেখাবো, আমি ওনার আইনের ক্লাস নেব। আইনজীবী বৃন্দা গ্রোভারকে তোপ তিলোত্তমার বাবার। তো গত আগস্ট মাসে আরজিকর মেডিকেল কলেজের নারকীয় ঘটনার পর প্রথম নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরে সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়, নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীর দায়িত্ব দেওয়া হয় বৃন্দা গ্রোভারকে। এরপর ডিসেম্বর মাসে হঠাৎই এই মামলা থেকে সরে দাঁড়ান বৃন্দা। সেই সময় এই নিয়ে বিস্তর চর্চা হয়। সেই সময় নির্যাতিতার বাবা বিস্ফোরক দাবি করে বলেছিলেন, আইনজীবী বৃন্দা গ্রোভার সিবিআইয়ের সামগ্রিক কাজকর্ম নিয়ে সবটাই জানতেন। পরবর্তীতে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাতেই মাঝপথেই উনি মামলা ছাড়েন। সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। এবার বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা। নির্যাতিত চিকিৎসকের বাবা বলেছেন, যদি আমরা বিচারের জায়গায় কিছুটা এগোতে পারি, এখনো পারিনি, একই জায়গায় আছে। উনি যেখানে ব্যাকফুটে আমাদের রেখে গিয়েছেন, সেও ব্যাকফুট থেকে বেরোনোর চেষ্টা করছে। যদি ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে আসতে পারি, অবশ্যই ওনাকে ডেকে বসিয়ে ওনাকে আইন শেখাবো, আমি ওনার আইনের ক্লাস নেব।
তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।